তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা সিসি 3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তোমরা যে সিলেবাসের ওপর পরীক্ষা দিতে চলেছো ওই সিলেবাসের ওপর, ওই সেম সিলেবাসের ওপর অনার্সের ছাত্রছাত্রীরা ডিএসসিসি 3 পেপারে পরীক্ষা দিয়েছে। প্রথমে তোমাদের অনার্সের ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন পেপার দেখাবো, অর্থাৎ অনার্সে কোন প্রশ্নগুলো এসে গিয়েছে এবং তোমাদের কোনগুলো আসতে পারে সেটা প্রথমে আলোচনা করব, তারপরে তোমাদের আমি সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করে দেবো। তাহলে আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সামান্যটুকু স্কিপ না করে দেখবে, ঠিক আছে। অনার্সে 5 নম্বরের যেসব প্রশ্ন এসেছে দেখে নাও। যে কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর টিকা, শক শাসক রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা, পশ্চিমিত্র সঙ্গের মানে বিদ্রোহ কি দেখো ব্রাহ্মণাশ্বক প্রতিক্রিয়া ছিল। নেক্সট, প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনির গুরুত্ব, সমুদ্রগুপ্তের অনুসৃত গহন মোক্ষ অনুগ্রহ নীতি, পল্লব মন্দির শিল্পের ওপর টিকা, এগুলো 5 নম্বরের প্রশ্ন এসেছে। এবং বড় প্রশ্ন দেওয়া হয়েছিল 20 নম্বরের, যে সম্রাট অশোকের মানে প্রজাহিতৈষী সম্রাট রূপে অশোকের মূল্যায়ন, মুহুর্য ও গুপ্ত শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা, তুমি কি মনে করো বর্ণ ও জাতি একই ব্যবস্থা ছিল, গুপ্তযুগকে সুবর্ণযুগ আখ্যা দেওয়া কতখানি যুক্তিসঙ্গত, তারপর ভূমি সত্ত্ব ও ভূমি দানের বিশেষ উল্লেখ সহ গুপ্তযুগের অর্থনীতির ধরন ব্যাখ্যা করো, আর প্রাচীন ভারতে নারীদের অবস্থান, এগুলো এসেছিল মানে বড় প্রশ্ন হিসাবে। এখানে তোমাদের সাজেশন এবার আলোচনা করব, তবে তার আগে একটা বিষয়, তোমাদের মানে গতবারের প্রশ্নপত্রটাও একবার দেখাবো, অর্থাৎ 2024 সালে কোন প্রশ্নগুলো গতবারে এসেছিল সেটাও একবার দেখা তোমাদের দরকার আছে, তারপরে তোমাদের আমি সাজেশনে আসছি। দেখো গতবারে যেগুলো এসেছিল, দেখো তুমি কি মনে করো বর্ণ জাতি দুটি পৃথক ব্যবস্থা, এই প্রশ্নটা দেখো খেয়াল করো, এটা বড় মানে ছোট প্রশ্ন এসেছিল গতবারে, ঠিক আছে। এখানে দেখো, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, যে দেখো বর্ণ জাতি এটা 20 নম্বরে চলে এলো, যে কি বললাম যে অনার্সে এটা এবারে 20 নম্বরে চলে এলো, এটা গতবারে কিন্তু 5 নম্বরে এসেছিল পাস কোর্সে, এটা অনার্সে 20 নম্বরে চলে এলো এবারে। তারপর দেখো কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর একটি টিকা, কৌটিল্যের অর্থশাস্ত্র, দেখো কৌটিল্যের অর্থশাস্ত্র সেম প্রশ্নটা এলো, ঠিক আছে। তাহলে কি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ভালো করে বুঝবে আজকে সাজেশনটা, তাহলে তোমাদের একদম মানে সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। গুপ্তযুগে নারীদের অবস্থানের ওপর টিকা, এটা গতবারে জেনারেলদের প্রশ্ন, ঠিক আছে। এখানে দেখো প্রাচীন ভারতে নারীদের অবস্থান, ওখানে গুপ্তযুগও পড়ছে, ঠিক আছে। তারপরে দেখো অগ্রহার ব্যবস্থা এসেছিল, অশোকের কলিঙ্গ যুদ্ধ এসেছিল, গান্ধার শিল্প এসেছিল, এগুলো গতবারে এসেছিল। 10 নম্বরে এসেছিল মৌর্যদের গুপ্তচর ব্যবস্থার ওপর মানে প্রবন্ধ, সঙ্গম সাহিত্য নিয়ে এসেছিল, পল্লব স্থাপত্য শিল্প, তারপর কুষাণ যুগে রোম ভারত বাণিজ্য এসেছিল, অশোকের ধর্মের চরিত্র এসেছিল, শক সাতবাহন সংগ্রাম এসেছিল, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি এসেছিল, আর গুপ্ত সংস্কৃতির প্রধান ধারাগুলি নিরূপণ করো, এগুলো এসেছিল। এবার তোমাদের জন্য কোনগুলো এবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে ভালো করে তোমরা সাজেশনটা বুঝে নাও। এবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, ভালো করে দেখবে। আরেকটা প্রশ্ন তোমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করছে, যে জেনারেলদের গতবারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এবারে অনার্সদের এলো, অনেক প্রশ্নই এসেছে। এবার তাহলে অনার্সদের আগের বারে যা প্রশ্ন এসেছিল জেনারেলদের কি আসতে পারে, হ্যাঁ সেখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। সেই গতবারের অনার্সের প্রশ্নপত্রটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, শেষে সেটাও আমি তোমাদের আলোচনা করে দেবো। আগে তোমরা বুঝে নাও কোনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা বলেছি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন যেটা আছে, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা যুক্তিসঙ্গত কিনা, এই প্রশ্নটা ওদের বড় প্রশ্ন 20 নম্বরের প্রশ্ন হিসাবে এসেছে, তোমাদের এটা 10 নম্বরের প্রশ্ন হিসেবে আসতেও পারে, এটা ভালো প্রশ্ন যেহেতু, ঠিক আছে। তারপরে কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ ভালো করে তৈরি করবে, বড় প্রশ্ন হিসাবে 10 এবং 20 উভয়। তারপরে মৌর্য ও গুপ্ত শাসন ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা, এটা কম গুরুত্বপূর্ণ থাকছে তোমাদের জন্য, কারণ এটা অনার্সে এসে গিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, তারপর হচ্ছে ভূমি সত্ত্ব ও মানে ভূমিদানের বিশেষ উল্লেখ সহ গুপ্তযুগের অর্থনৈতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। দেখো অনেকে বলে সাজেশন থেকে নাকি কমন আসে না, কমন আসে। অনার্সের তোমরা প্রমাণ দেখতে পাচ্ছ, আগে এই সাজেশন তো তোমরা দেখেছো, আমি পোস্ট করেছি, তোমরা অনেকেই দেখেছো। দেখো এই প্রশ্নটা অনার্সে একটা প্রশ্ন এসে গিয়েছে, এখানে একটা প্রশ্ন এসে গিয়েছে, এবং এখানে একটা প্রশ্ন এসে গিয়েছে। 3টে তো 20 নম্বরের প্রশ্ন লিখতে হয়, 3টেই এসে গিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। অনার্সে 3টেই এসে গিয়েছে, 3টে নয়,
এখানেও একটা প্রশ্ন আছে, 4টে প্রশ্ন এসে গিয়েছে, এখানে একটা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন অনার্স এসে গিয়েছে। কেবলমাত্র কি একটা প্রশ্ন এসেছে? তাহলে কত পার্সেন্ট কমন আসছে? এবার কেউ একটা দুটো ভিডিও দেখবে, দেখে বলবে এই কোয়েশ্চেন আসেনি। আরে তোমাদের দেখতেই বারণ করছে, তোমাদের চ্যানেল ফলো করতে হবে না, আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে। যারা প্রথম থেকে ফলো করছে তারা আশা করি উপকৃত হবে এবং তারা সব কমন পাবে, ঠিক আছে? দেখো, যাই হোক, অত কথা বলার দরকার নেই। এখন তোমরা বুঝে নাও তোমাদের জন্য কি কি করতে হবে। যে এখানে আমি বলে দিলাম মৌর্য সাম্রাজ্যের পতন ভালো করে দেখবে এবং গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা যুক্তিসঙ্গত এটা একটু দেখে যেতে হবে তোমাদের। কুষাণ সম্রাট কনিষ্ক যেটা আছে এটা ভালো প্রশ্ন তোমাদের জন্য। এবং তারপরে এখানে যেগুলো এসেছে এই প্রশ্নগুলো অনার্সে এসে গিয়েছে, এগুলো কম করে দেখবে, এগুলো অত গুরুত্বপূর্ণ আর থাকছে না, ঠিক আছে? তারপরে এখানে এই যে সম্রাট অশোকের যে প্রশ্নটা আছে এটা একটু কম গুরুত্বপূর্ণ, এটা একটু দেখলে ভালো হয়। প্রাচীন ভারতে বর্ণ জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল, আলোচনা করো। তারপর দেখো, তারপরে প্রশ্ন আছে প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের ওপর একটি প্রবন্ধ, নারীর সামাজিক অবস্থানের ওপর একটি প্রবন্ধ, এটা অনার্সে এসে গিয়েছিল, ঠিক আছে? তারপরে সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো, এটা ভালো করে দেখবে। আর সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি বা দিগ্বিজয় সম্পর্কে আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে যেগুলো অনার্সে এসে গিয়েছিল এই প্রশ্নগুলো দেখতে হবে না। 1 নম্বর প্রশ্ন এসে গিয়েছে, 2য় প্রশ্ন এসে গিয়েছে, তারপর 3 নম্বর প্রশ্ন যেটা আছে 3 নম্বর প্রশ্ন এসে গিয়েছে, 4 নম্বর প্রশ্ন যেটা আছে 4 নম্বর প্রশ্ন এসে গিয়েছে এবং 5 নম্বর প্রশ্নটাও এসে গিয়েছে। তা তোমরা দেখবে কি এখানে দেখো পল্লব মন্দির স্থাপত্য শৈলের ওপর একটি সংক্ষিপ্ত টিকা, এটাও এসে গিয়েছে, ঠিক আছে? এখানে প্রাচীন ভারতের দাস প্রথা সম্পর্কে মেগাস্তিনিসের বক্তব্য, এটা 5 নম্বরের দেখবে। মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণে প্রকৃতি সম্পর্কে রমিলা থাপর, ঠিক আছে, এটা 5 নম্বরে দেখবে। গান্ধার ও মথুরা শিল্পরীতির ওপর টিকা, এটা 5 নম্বরে দেখবে। গান্ধার আলাদাভাবে দেখবে, মথুরা আলাদাভাবে, এরমও আসতে পারে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব 5 নম্বরে দেখবে। মৎস্যনয় 5 নম্বরে দেখবে। প্রাচীন ভারতের ইতিহাসের সংগ্রাম সাহিত্য, এটা 5 নম্বরে দেখবে। এবার আরেকটা জিনিস দেখাবো, গতবারে অনার্সের প্রশ্নপত্রটা একটু দেখাবো, ওটা তোমাদের দেখে রাখা দরকার আছে। এবারে গতবারে অনার্সের প্রশ্নপত্রটা দেখো, এখান থেকে দেখো, এখানে এই যে প্রশ্ন করা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি এখান থেকে মিনিমাম দুটো প্রশ্ন তোমরা 5 নম্বরে কমন পাবেই, ঠিক আছে? আর আমি সাজেশান এখানে বলেওছিলাম যে প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিস, এটা খুব ইম্পর্টেন্ট। কৌটিল্যের অর্থশাস্ত্র, ঠিক আছে, কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের গুরুত্ব, এটা 5-এ একটু দেখে রাখবে। আর রমিলা থাপর মৌর্য প্রশাসন ব্যবস্থাকে কি কি স্তরে বিভক্ত করেছেন, এই যে প্রশ্নটা আছে রমিলা থাপর মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে কি কি স্তরে বিভক্ত করেছেন, এই প্রশ্নটা 5 নম্বরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতি ও বর্ণ কি দুটি পৃথক ব্যবস্থা ছিল, ঠিক আছে, এটা দেখতে পারো। অগ্রহার ব্যবস্থা দেখতে পারো, এগুলো 5 নম্বরে দেখতে পারো। তারপর গতবারে এসেছিল কি অশোকের ধম্ম, ঠিক আছে, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব, আর প্রাচীন ভারতে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি ও অগ্রগতি, গান্ধার মথুরা শৈলীর বৈশিষ্ট্য, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীদের সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার চিত্র দাও। এই হচ্ছে গতবারের প্রশ্নপত্র। সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনগুলো তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন।